মেঘের আড়াল ভেঙে যেমন চারটা হাসি নীরবে, তেমনি কিছু ভালোবাসা লুকিয়ে থাকে হৃদয়ের গভীরে। অবুঝ মন আজও খোঁজে সেই হারানো অনুভূতি। নীরব রাত জানে শুধু কতটা গভীর এই স্মৃতি। একটা মানুষ ধীরে ধীরে অভ্যাস থেকে প্রয়োজন হয়ে যায়, আর তখনই হৃদয় বুঝে যায় সে আর নিজের মতো নেই। হ্যালো বন্ধুরা, আমি রোকসানা, আর তোমরা আছো রোকসানাস লাইফ ক্যানভাসের গল্পের আঙিনায়। আজ আমরা শুনব সালমা চৌধুরীর লেখা আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের ৮০তম পর্ব। চলো আজ আবার অনুভূতির নীরবালয়ে হারিয়ে যাই। পর্ব নাম্বার ৮০। আমার একমাত্র ভাই আসতেছে। যত্নের কোনো ত্রুটি থাকলে তোর আব্বু আম্মু আর বড় আপুকে ইচ্ছে মতো বিচার দিব, সাথে আমার স্পেশাল নাটক ফ্রি। এমনভাবে বলছিস যেন আমি ওনার স্পেশাল কেউ, আর ওনার যত্ন নিতে আমি বাধ্য। মেঘ ব্যাগ নিয়ে বের হতে হতে বলল, হয়ে যায় স্পেশাল কেউ, কে বারণ করছে? মেঘ ড্রয়িং রুমে বসে বন্যার আম্মুর সঙ্গে গল্প করছে, আর বারবার বন্যাকে ডেকে বলছে, ভাইয়ের কিন্তু ডিম বেশি দেওয়ার নুডলস পছন্দ, মশলা চা করিস, এটাও ভাইয়ের পছন্দ, বাকি তোর মর্জি। বন্যা হাতের কাছে যা যা পেয়েছে তাই রেডি করেছে। অনেকক্ষণ পর তানভীর আসছে। কলিং বেল বাজতেই মেঘ ড্রয়িং রুম থেকে ডেকে উঠল, বন্যা দেখ কে আসছে। বন্যার মা বলল, আমি দেখছি। না না আন্টি, আপনি বসুন, বন্যা যাচ্ছে। অন্য সময় হলে মেঘ নিজেই দরজা খুলতে ছুটত, কারণ বন্যাদের বাসার সবার সঙ্গে মেঘের সম্পর্ক খুব ভালো। বাসায় আসলে বন্যার থেকেও বেশি বাকিদের সাথে আড্ডা দেয়। বন্যা আর তানভীরকে পরীক্ষা করতে আজ মেঘ ইচ্ছে করেই তানভীরকে বাসায় ডেকেছে। দরজা খুলে বন্যা মুগ্ধ চোখে তাকিয়ে আছে। তানভীর ভ্রু নাচাতেই বন্যা রীতিমতো বিষম খেয়ে উঠল। তানভীর নেভি ব্লু রঙের শার্ট, কালো প্যান্ট পরে ফর্মাল গেট আপ নিয়ে আসছে। বন্যা কাশতে কাশতে সালাম দিতেই ভুলে গেছে। তানভীর কপাল গুটিয়ে বলল, পানি খাও, ঠিক হয়ে যাবে। বন্যা দ্রুত ভেতরে চলে গেছে। মেঘ আর চোখে ভাইকে দেখেই ভরকালো। ভাইয়ের এমন গেট আপ দেখে আশ্চর্যের চূড়ায় পৌঁছে গেছে। তানভীর বন্যার আম্মুর সঙ্গে কথা শেষ করে খাবারগুলো ওনার হাতে দিল। উনি খাবার নিয়ে রান্নাঘরে চলে গেছেন। তানভীর মেঘের পাশে সোফায় বসলো। মেঘ ভ্রুকুচকে তানভীরকে দেখেই যাচ্ছে। মেঘ বিস্ময় সমেত জানতে চাইল, আমরা কি এখানে বউ দেখতে আসছি? তানভীর ভ্রুকুচকে সূক্ষ্মনেত্রে তাকিয়ে বলল, কেন এভাবে আসছো? কেন ভালো লাগছে না? অনেক বেশি ভালো লাগছে, কিন্তু এই গেট আপে কেন আসছো? ধোয়া শার্টগুলো সব ইস্ত্রি করে রেখেছিস, তাই ভাবলাম ফর্মাল গেট আপে আসলে তোর ভালো লাগবে। মেঘ সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে মেকিস্বরে বলল, আমার ভালো লাগবে তাই, অন্য কোনো কারণ নেই? আর কি কারণ থাকবে? এর মধ্যে বন্যা 2 কাপ চা নিয়ে আসছে। মেঘ একটা কাপ হাতে নিতে নিতে ঝটপট বলল, ভাইয়া চিনি কম খায়, তোকে বলতে মনে নেই? বন্যা মৃদু হেসে বলল, চিনি কমই দিয়েছি। মেঘ এবার দ্বিতীয় দফায় আশ্চর্য হলো, কি হচ্ছে এসব? মেঘ নিজেই নিজের কপাল চাপড়ে মনে মনে বলল, ছি, এত বেকুব মানুষও হয়। আবির ভাই ঠিকই বলে, আমি আসলেই নির্বোধ। আমি তাদের মেলানোর জন্য ঝড় তুফানের সঙ্গে যুদ্ধ করছি, এদিকে তারা অলরেডি মনে মনে দুজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। বাহ, অসাধারণ। তানভীর চা খাচ্ছে। বন্যা রান্নাঘরের দরজা থেকে নিপুণ দৃষ্টিতে তানভীরকে দেখছে। ফর্মাল ড্রেসে সব ছেলেদের অন্যরকম সুন্দর লাগে। বন্যা না চাইতেও বারবার তানভীরের প্রতি দৃষ্টি আটকাচ্ছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা প্রচণ্ড বেগে উঠানামা করছে। কানের লতি গরম হয়ে গেছে। মেঘ চা শেষ করে কাপ রাখতে গিয়ে বন্যার দিকে নজর পড়ল। মেঘ মনে মনে বিড়বিড় করলো, আরেকবার বলেই শুধু আমার ভাইকে ভালোবাসিস না, এমন মাইট দিব কাঁদতে কাঁদতে বলবি আই লাভ তানভীর। তানভীর তাকাতেই বন্যার সঙ্গে চোখাচোখি হলো। বন্যা থতমত খেয়ে চোখ নামিয়ে সরে গেছে। তানভীর আর চোখে চেয়ে আছে, ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটল। মেঘ সারা বেলা বন্যা আর তানভীরের কর্মকাণ্ড দেখলো, আর একা একাই বিড়বিড় করলো। খাওয়া দাওয়া শেষে আন্টির থেকে বিদায় নিয়ে মেঘ আর তানভীর বেরিয়ে পড়েছে। বন্যাও পেছন পেছন যাচ্ছে। তানভীর কিছুটা সামনে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো। পেছন ফিরে সরাসরি বন্যার দিকে নীরের দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, তখন আমার দিকে এভাবে তাকিয়েছিলে কেন? কই তাকাইনি তো। বন্যার গলার স্বর কাঁপছে। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে মিথ্যা বলছে। বন্যা চোখ নামিয়ে নিয়েছে। তানভীর জানতে চাইল, আমি কি দেখতে এতই খারাপ? তাকাতে ইচ্ছে হয় না? গমগমে পুরুষালী স্বর কানে বাজতেই বন্যা উৎকণ্ঠিত কণ্ঠে বলল, কে বলেছে আপনি দেখতে খারাপ? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে আপনাকে, কারণ নজর না লাগে। কথাটা বলেই বন্যা নিজের মুখ চেপে ধরেছে। বাতাসে উঠতে থাকা বন্যার চুলগুলো চোখ মুখ ঢেকে দিচ্ছে। তানভীরের হৃদয়ে অদ্ভুত অনুভূতি কাজ করছে। বন্যার চোখ বন্ধ। মুখ থেকে চুল সরাতে তানভীর হাত বাড়ালো। পেছন থেকে মেঘের ডাকে তানভীরের ঘোর কাটল। তানভীর হাত নামিয়ে আস্তে করে বলল, নিজের হাতে চা করে খাওয়ানোর জন্য অনেক ধন্যবাদ, আসি। মেঘের সামনে আসতেই মেঘ ভ্রু নাচিয়ে শুধালো, বাসে যাওয়ার ইচ্ছে নেই? চল।
অন্য সময় হলে তানভীর দুটা কথা শোনাতো বা একটু রাগ হলেও দেখাতো। আজ কোনো রিয়াকশন নেই দেখে মেঘ হা হয়ে তাকিয়ে আছে। গাড়িতে বসেও এক দৃষ্টিতে তানভীরকে পরখ করছে। তানভীর মুচকি মুচকি হাসছে আর আস্তে করে গাড়ি চালাচ্ছে। মেঘ রাগে ফোঁস করতে করতে মনে মনে বলল, তোমার মিটি মিটি হাসি বের করছি, ওয়েট। গলির মোড় পর্যন্ত আসতেই একটা সিঙ্গারার দোকান দেখিয়ে মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া ওই ছেলেটাকে দেখছো? তানভীর 1 সেকেন্ডের জন্য তাকিয়ে আস্তে করে বলল, কে? বন্যার বয়ফ্রেন্ড। কথাটা কর্ণগহ্বরে প্রবেশ মাত্রই তানভীর আকস্মিক গাড়ির ব্রেক কষল। আচমকা ব্রেক কষায় আর একটুর জন্য মাথায় বাড়ি খেতে নিচ্ছিল। তানভীরের পূর্ণ মনোযোগ দোকানে। আগে 1 সেকেন্ডের জন্য তাকানোতে ঠিকমতো খেয়াল করেনি দোকানে অল্প বয়স্ক কোনো ছেলেই নেই। দুজন দোকানদার আছে, যার মধ্যে একজনের বয়স 60+ আর একজনের বয়স 35+ হবে। তানভীর ভ্রু কুঁচকে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কোনটা? লাল শার্ট পরনে। তানভীর আবারও দোকানের দিকে তাকালো। 60+ বয়সের লোকের পরনে লালের মতো একটা শার্ট, হয়তো ওনার ছেলে বা নাতির শার্ট হবে। তানভীর ভারী কণ্ঠে বলল, উনি ছেলে আর বন্যার বয়ফ্রেন্ড? অবশ্যই, তুমি বিশ্বাস করো না? চলো, আমাকে দেখে শালি শালি ডাকবে দেখো, এমনকি সিঙ্গারার দামও নিবে না। কেন? বারে, বন্যাকে ওনার ভালো লাগে, বিয়ে করতে চায়। আমি বন্যার বেস্ট ফ্রেন্ড শুনে আমাকেও ফ্রিতে সিঙ্গারা খাইয়েছে। ওনার নাম মোকলেস মিয়া, বয়স 67। ওনার 2 বউ আর 6 ছেলে মেয়ে আছে। তানভীর মেঘের দিকে আশ্চর্য নয়নে তাকিয়ে শুধালো, এত কিছু তুই কিভাবে জানিস? জানি, বেস্টও আমার, আমি জানবো না তো কে জানবে? এখন চলো বিয়ের ঘটকালিটা করে আসি। ভাইয়া যদি এসব কর্মকাণ্ডের কথা জানতে পারে তাহলে তোর খবরই আছে। রাস্তায় ঘুরে তুই মোকলেস মিয়ার বিয়ের ঘটকালি করিস? মেয়ে কাঁদো মুখ করে বলল, আমার বেস্টর বিয়ের হোক, তুমি কি চাও না? তাই বলে উনি? ওনার চোখে বন্যার প্রতি ভালোবাসা দেখেছি আমি। তানভীর গাড়ি স্টার্ট দিতে দিতে বিড়বিড় করলো, বন্যার প্রতি কার চোখে ভালোবাসা উতলে পড়লে সে চোখে কানা করে ফেলবো। মেঘ বলে উঠল, বিড়বিড় করে কি বললো? কিছু না। বন্যার বিয়েতে আমি কিন্তু লেহেঙ্গা পরবো, আর লেহেঙ্গাটা তুমি কিনে দিবা। তানভীর গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে তপ্ত স্বরে বলল, মুখটা বন্ধ রাখ, নয়তো রাস্তায় ফেলে চলে যাব। মেঘ ঠোঁট বেঁকিয়ে হাসছে আর মনে মনে বলছে, লাগছে, একদম কলিজায় লাগছে। তানভীর পুরো রাস্তা গাল ফুলিয়ে রেখেছে। মেঘ তানভীরকে জ্বালানোর জন্য বন্যাকে কল দিল। বন্যা কল রিসিভ করতেই মেঘ বলল, দুলাভাইয়ের মনটা বোধহয় খারাপ, তুই একটু দেখা করে যাস। তানভীর আবারও ব্রেক কষল। অগ্নিদৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ আর চোখে তানভীরের ভাব দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। বন্যা হুঙ্কার দিয়ে উঠল, দুলাভাইকে আবার? মোকলেস দুলাভাইয়ের কথা বলছি, রাখ ফোন। বন্যা কল কেটে দিয়েছে। মেঘ তানভীরের দিকে তাকিয়ে দাঁত কিলিয়ে হেসে বলল, যাবে। তানভীরের রক্তাব্দ চোখ শ্বাস ছেড়ে বলিষ্ঠ কণ্ঠে বলল, ডাফার। মেঘ ঠোঁট বেঁকিয়ে ভেংচি কেটে শান্তস্বরে জবাব দিল, আর তুমি ডাফারের ভাই। তানভীর নিজের রাগ নিয়ন্ত্রণ করে আবারও গাড়ি চালানোতে মনোযোগ দিল। 2 মিনিট পর মেঘ তানভীরকে শুনিয়ে গান গাচ্ছে, ফুল ফোটে শাখায় শাখায়, ব্যথা ধরে বুকে, কি প্রেমেতে মন মাতাইলা, অশ্রু ঝরে চোখে, আমার আসমান করে আন্ধার, সুখের নিদ্রা হবে কি তোমার, বন্ধু আমায় ছাড়া। তানভীর রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, চুপ থাকতে বলছি। আমার বন্ধুর বিয়ে হয়ে গেলে আমায় ছেড়ে চলে যাবে, আমি কি কাঁদবো না? একটু গানও গাইবো না? এত খারাপ কেন তুমি? দেখ, 4 ঘন্টা পরীক্ষা দিয়ে আসছি, মাথায় এমনিতে গরম আছে, বেশি কথা বলবি না। ঠিক আছে। মেঘের মতো উড়ে উড়ে অন্তরটারে খালি করে করলা দিশাহারা। তানভীর তাকাতে মেঘ মুখ চেপে বলল, আমার কোনো দোষ নেই, নিজে থেকে কান বের হচ্ছে। তানভীর কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ভগ্ন হৃদয় নিয়ে গাড়ি চালানোতে মনোযোগ দিল। বাসায় ঢুকতেই আলী আহমদ খানের সঙ্গে দেখা। আলী আহমদ খান হাসি মুখে জিজ্ঞেস করলেন, 2 ভাই বোন সেজেগুজে কোথায় গিয়েছিলে? আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম, আর ভাই আমাকে আনতে গিয়েছিল। ঠিক আছে, যাও। মেঘ ব্যাগ ঘোরাতে ভেতরে চলে গেছে। তানভীর চাবি রেখে সরাসরি নিজের রুমে চলে গেছে। মাগরিবের পরপরই আবিরের কল আসছে। মেঘ কল রিসিভ করতেই আবির জিজ্ঞেস করলো, বাসায় আসছিস? জি। কি করছিস? আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। কিছু একটা ভেবে মেঘ আবারও থেমে গেল। আস্তে করে বলল, কিছু না। কোনো সমস্যা? না, পরে জানাবো আপনাকে। অপেক্ষায় রইলাম। মেঘ ঘন্টা 2 পর নিচে আসছে। মিমরা না থাকায় বাসাটা ফাঁকা লাগছে। আলী আহমদ খান আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছেন। হালিমা খান আর মালিহা খান সোফায় বসে গল্প করছেন।
মেঘ হালিমা খানের কোলে মাথা রেখে শুয়ে শুয়ে টিভি দেখছে। তানভীর সন্ধ্যা থেকে বাসায় নেই। বেশ কিছুক্ষণ যাবৎ আবির মেঘকে মেসেজ কল দিচ্ছে। মেঘের হাতে ঘড়ি নেই, ফোনও সাইলেন্ট করা, তাই বুঝতে পারেনি। হালিমা খানরা উঠে রান্নাঘরের দিকে চলে গেছেন। মেঘ আনমনে ফোনের পাওয়ার বাটন চাপতে আবিরের 7টা কল আর অনেকগুলো মেসেজ চোখে পড়ল। মেঘ লাফিয়ে উঠে তড়িঘড়ি করে আবিরকে কল দিল। বারবার ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও ঘড়ি রুমে রেখে নিচে এসে রিল্যাক্সে টিভি দেখছে। সবার ভয়ে ফোন সাইলেন্ট করে রাখাটাও ইদানিং অভ্যাস হয়ে গেছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, তুই কি ভালো হবি না? হব। কবে? পরশুদিন। আজ কি সমস্যা? মেঘ মলিন হেসে বলল, ভালো হলে একবারে হতে হবে না, তাই একদিন রেস্ট নিয়ে তারপর ভালো হব। দিন দিন তুই বড্ড ফাজিল হয়ে যাচ্ছিস। জি, আর আমার গুরু স্বয়ং সাজেদুল খান আবির। আবির না চাইতেও হেসে ফেলল। মুখের গম্ভীর ভাব মুহূর্তে সরে গেছে। ধীর কণ্ঠে বলল, তানভীর কোথায়? জানি না। সমস্যা কোনো? আমি কি জানি কার মনে কি চলে সেটা দেখার দায়িত্ব কি আমার? না, কিন্তু তোর নামে বিচার দিল কেন? মেঘ এ পর্যায়ে আটকে উঠল। মনে মনে প্রচুর ভয় পাচ্ছে। যদি সত্যি সত্যি মোকলেস মিয়ার কথা বলে দেয় তখন কি হবে? মোকলেস মিয়া সম্পর্কে বন্যার দাদা হয়। রক্তের সম্পর্ক না থাকলেও বন্যার আব্বুর সাথে মোটামুটি ভালো সম্পর্ক আছে। কিছুদিন আগে মেঘ এমনিতেই বন্যাদের বাসায় গিয়েছিল। তখন মোকলেস মিয়া ওদের ডেকে সিঙ্গারা আর পেঁয়াজু খাইয়েছিল। সেখানেই মজার ছলে বন্যাকে বিয়ের কথা বলেছিল। বন্যার মেঘ সে কথা বেমালুম ভুলে গিয়েছিল। তবে আজ বন্যাদের বাসায় যাওয়ার সময় আবারও সেই মোকলেস মিয়ার সাথে দেখা। শালি ডেকে রিক্সা থামিয়ে মেঘের খোঁজ খবর নিয়েছে। ওনার কথা মাথায় ছিল বলে তানভীরকে রাগানোর জন্য ইচ্ছে করে ওনার বিয়ের ঘটকালির ব্যাপারে বলেছে। আবিরের কানে এসব গেলে আস্ত রাখবে না। মেঘ ভয়ে ভয়ে জানতে চাইল, কি বিচার দিয়েছে? সেসব বাদ দে, ও আছে কোথায়? ফোন দিচ্ছি, রিসিভও করছে না। কি হয়েছে একটু বলবি? মেঘ নাক টেনে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ও আপনি এতগুলো কল ভাইয়ার জন্য দিয়েছিলেন? আমি আরও ভেবেছিলাম আমার জন্য। ভাইয়া বাসায় আসলে জানাবো আপনাকে। বাই। কল কাটলে স্বপ্নে এসে থাপ্পড় দিব বলে রাখলাম। স্বপ্নে আমায় থাপ্পড় না দিয়ে টর্চ লাইট দিয়ে নিজের ভাইকে খুঁজতে থাকুন, সেটা বেশি কাজে দিবে। এই বাড়ির সবাই স্বার্থপর, শুধু নিজের স্বার্থ বুঝে। আপনার লেকচার হলে অনুগ্রহ করে বলুন কি হয়েছে? বন্যার কিছু হয়েছে? বাহ বাহ, অসাধারণ। এখন বন্যার খোঁজও নিচ্ছেন, অথচ আমি জলজান্ত একটা মানুষ 8 মিনিট 42 সেকেন্ড যাবৎ কথা বলছি। আমাকে একটাবার জিজ্ঞেস করলেন না আমি ঠিক আছি কিনা? আল্লাহ, ওনার আগে আমায় ওঠা নাও। স্বার্থপর দুনিয়ায় আমি আর থাকতে চাই না। আবির শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলো, আর যাই করিস না কেন, তানভীরের পরীক্ষা চলছে, বিষয়টা মাথায় রাখিস। এমনিতে পড়াশোনা করে না, পরীক্ষাগুলো ভালোভাবে শেষ করতে পারলে অন্ততপক্ষে অনার্স পাস তো করতে পারবে। যার ভাই তার খবর নাই, আরেকজনের চিন্তায় ঘুম আসছে না। এত দুশ্চিন্তা করে কি করবেন শুনি? কেজি দরে দুশ্চিন্তা বিক্রি করবেন? তার থেকে বরং আমার উপর ছেড়ে দেন, আমি সব কিছু দেখে নেব। রিল্যাক্সে ঘুমান আপনি। আবি শুকনো মুখে বিষম খেলো, কাশতে কাশতে বলল, আমার দুশ্চিন্তার গুরু স্বয়ং মাহদিবা খান মেঘ। মালিহা খান খেতে ডাকছে, তাই তাড়াতাড়ি কল কেটে মেঘ খেতে চলে গেছে। খাবার টেবিলে কেবল 3 জন। মেঘ কোনো রকমে অল্প খাবার খেয়ে একটা আচারের বক্স নিয়ে সোফায় বসে টিভি দেখছে আর আচার খাচ্ছে। মালিহা খান রুমে চলে গেছেন। হালিমা খান রান্নাঘরে টুকটাক কাজ করছেন। এমন সময় তানভীর বাসায় আসছে। অন্তরে জ্বালা পোড়া, চোখে মুখে স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘের করা দুষ্টামি বুঝতে পেরেও তানভীর শান্ত থাকতে পারছে না। তানভীরকে দেখে হালিমা খান রান্নাঘর থেকে বলে উঠলেন, তুই কি একটু শান্তি দিবি না আমাকে? পরীক্ষা দিয়ে আসছিস, কিছু খাসনি? তোদের নিয়ে আর কত টেনশন করব? তানভীর এক পলক তাকিয়ে মাথা নিচু করে চলে যাচ্ছে। মেঘ তানভীরকে দেখেই উচ্চস্বরে বলে উঠল, আম্মু তুমি রিল্যাক্সে থাকতে পারো। সঙ্গে সঙ্গে তানভীরকে শুনিয়ে শুনে আস্তে করে বলল, কারণ ভাইয়ার জন্য চিন্তা করার মানুষ আছে। তানভীর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ফিরে তাকালো। চিবিয়ে চিবিয়ে বিড়বিড় করতে করতে রুমে চলে গেছে। একসময় তানভীর নিজেই মালিহা খানকে রিল্যাক্সে থাকতে বলেছিল। আবিরের জন্য চিন্তা করার মানুষ আছে শুনে সেদিন মেঘের মনের আকাশে মেঘ জমেছিল। তাই আজ মেঘ ইচ্ছে করেই ভাইকে রাগাচ্ছে। সকাল 11টার উপরে বেজে গেছে, অথচ তানভীরের খবর নেই। শুক্রবার বলে কেউ তেমন কিছু বলছেও না। মেঘ দুবার খেতে গিয়ে ফিরে আসছে। ভাইকে রাগিয়ে একা খেতেও ইচ্ছে করছে না। তানভীর গত রাতেও খায়নি। অনেকক্ষণ ডাকার পর তানভীর রুমে দরজা খুলে দিয়েছে। মেঘ ভ্রু গুটিয়ে আহ্লাদি কণ্ঠে বলল, বিরিয়ানি খাবা? না, আমি রান্না করেছি। খিদে নেই। আমার আছে, সকাল থেকে খাইনি, চলো। রাত থেকে খাওয়া নেই, ঝগড়া করার মতো এনার্জিও নেই। তাই তানভীর শান্তস্বরে বলল, ফ্রেশ হয়ে আসছি। তোমার ফোনের লকটা খুলে দিয়ে যাও। কেন? আমার ফোনে ব্যালেন্স নেই। তানভীর ফোনের লক খুলে মেঘকে ফোন দিয়ে ওয়াশরুমে চলে গেছে। মেঘ তড়িঘড়ি করে বন্যার নাম্বার খুঁজতে লাগলো। বন্যা, মেঘস ফ্রেন্ড, বনুস ফ্রেন্ড সব নামে খুঁজে ফেলেছে, তবুও পাচ্ছে না। বন্যার নাম্বার পুরোটা মুখস্থ নেই। মেঘ চটজলদি নিজের রুমে গিয়ে ফোন থেকে বন্যার নাম্বার বের করে কয়েকটা ডিজিট লিখতেই মিস ইগোইস্ট নামে আসছে। এমন নাম দেখে মেঘ নিজের অজান্তেই হেসে ফেলল। মেঘ আনমনে বলে উঠল,
আবির ভাইয়ের ফোনে আমার নাম্বার কি নামে সেভ করা? মেঘ রুম থেকে বের হতে হতে বন্যাকে কল দিল। বন্যা রিসিভ করে স্বাভাবিকভাবে সালাম দিল। মেঘ মুড নিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো, তুই ওনার নাম্বার থেকে ফোন কেন দিয়েছিস? মেঘ শীতল কণ্ঠে বলল, ভাইয়া অসুস্থ হয়ে গেছে। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে ওনার? তোদের বাসায় চা খেতে গিয়ে একটা 1 গ্রামের পিঁপড়া খেয়ে ফেলছিল। পিঁপড়াটা যেতে যেতে গলায় একটা কামড়ও দিয়েছে। আমি বারবার বলেছি বেশি করে পানি খেতে, কিন্তু ভাইয়া পানি না খেয়ে অপলক দৃষ্টিতে কোনো দিকে তাকিয়ে হা করে বসেছিল যাতে পিঁপড়াটা হেঁটে হেঁটে বেরিয়ে আসে। কিন্তু এত ফাজিল পিঁপড়া বের তো হলোই না, উল্টো ভাইয়ের হৃদয়ে গিয়ে ঢুকে পড়েছে। গতকাল বিকেল থেকে হৃদয়ে অনবরত কামড়াচ্ছে। আমার ভাইয়ের কোমল হৃদয়টাকে কামড়ে ছিদ্র করে ফেলতেছে। দেশে বন্যা হোক বা না হোক, আমার ভাইয়ের হৃদয়ে বন্যা নিশ্চিত। পিঁপড়া বলতে বন্যার প্রতি তানভীরের প্রেমানুভূতি বোঝানো হয়েছে। কি আবল তাবল কথা বলছিস? এটা আবার কেমন রোগ? আবল তাবল না রে, ভাইয়ার রাতে মাথা ঘুরে বিছানায় পড়ে গেছিল। 12 ঘন্টা বেহুশ ছিল, ঘুমেছিল, মাত্র হুঁশ আসছে, সজাগ হয়েছে। এগুলো রোগের লক্ষণ? 16 ঘন্টা না খেয়ে থাকা, টানা 12 ঘন্টা ঘুমানো কি স্বাভাবিক মনে হচ্ছে তোর? তো এখন কি করবি? এই রোগের চিকিৎসা মনে হয় এখনো আবিষ্কৃত হয়নি কারো হৃদয়ে। তানভীর বেরিয়ে এসে ভ্রুকুচকে প্রশ্ন করলো, কোন রোগের চিকিৎসা আবিষ্কৃত হয়নি? মেঘ তাড়াতাড়ি কল কেটে দিয়েছে। তানভীর এক দৃষ্টিতে মেঘকে দেখছে। মেঘ ঠোঁট ভিজিয়ে ঘন ঘন পল্লব ঝাপটে বলতে শুরু করলো, ওসব বাদ দাও, ভাবছি বন্যার বিয়েটা ভেঙে দিব। কিসের বিয়ে? মোকলেস মেয়ের কথা কাল বললাম না তোমায়? সারা রাত ভেবে দেখলাম ওনার কাছে বিয়ে দেওয়া ঠিক হবে না। হঠাৎ মাথায় সুবুদ্ধি উদয় হলো কেমন করে? দেখো, মোকলেস মেয়ের চোখে ভালোবাসা থাকলেও হৃদয়ে একটুও জায়গা নেই। 2 বউ 6 ছেলে মেয়ে 10-12 জন নাতি নাতনির ভিড়ে আমার বেবিটাকে খুঁজেও পাওয়া যাবে না। এই জন্য ভাবলাম আরও কিছুদিন সময় নিয়ে ভালোভাবে পরীক্ষা করে একজনের সঙ্গে বিয়ে দিব। তুমি কি বলো? আমিও তাই বলি, ওর বড় বোনের বিয়ে হোক, তারপর না হয় ভেবে দেখব। মেঘ আর চোখ খিচিয়ে আহ্লাদি কণ্ঠে বলল, বন্যার বিয়ের ঘটকালি করতে তুমি কিন্তু আমায় সাহায্য করবা, ঠিক আছে? মেঘের কথা শুনে তানভীর কেসে উঠল। ঘুরে ফিরে মেঘ সেই একই কাহিনীতে আটকাচ্ছে। তানভীর মুখ ফুলে উত্তর দিল, আমার সময় নেই। ঠিক আছে, প্রয়োজন নেই। লেহেঙ্গা কিন্তু তোমার কিনে দিতে হবে, এটা মনে রেখো। আর যেই সেই লেহেঙ্গা কিনবো না, বন্যার আর আমার লেহেঙ্গার ডিজাইন সেম হতে হবে। আচ্ছা, এখন চলো খেতে যাই। চল। আলো আধারে কাটছে দিন। কেবল 1 সপ্তাহের মধ্যেই মেঘের পরীক্ষা করা শেষ। তানভীর যে বন্যাকে ভালোবাসে এটা তানভীরের আচরণ আর কথাতেই স্পষ্ট বোঝা যায়। কিন্তু বন্যা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছে। তানভীরের প্রতি হৃদয়ে উদিত উষ্ণ অনুভূতিকে পুরোপুরি স্বীকারও করতে পারছে না, আবার মন থেকে বাদও দিতে পারছে না। মেঘ তবুও হাল ছাড়ছে না। আবিরের বেঁধে দেওয়া সময়ের 50 দিন কেটে গেছে। আগামীকাল 10 অক্টোবর আবিরের জন্মদিন। মেঘ সন্ধ্যার পর থেকে কথা বলার জন্য রেডি হয়ে বসে আছে। আবিরের নিষেধাজ্ঞার কথা মাথায় রেখে তেমন কোনো আয়োজন করেনি। প্রতিদিনের মতো আজও রাত 10:30 নাগাদ আবিরের কল আসছে। সব কাজ শেষ করে শুয়ে মেঘের সঙ্গে কিছুক্ষণ কথা বলে ঘুমানোটা আবিরের বাজে স্বভাব হয়ে গেছে। অন্যদিন কিছুক্ষণ কথা বলেই মেঘ কল কেটে দেয়, তবে আজ তার ব্যতিক্রম। 2 মিনিট কথা বলে দুজনেই 5 মিনিট নীরবতা পালন করে, কিন্তু কেউ কল কাটে না। মেঘের মন খারাপ হবে ভেবে আবির হাজার ব্যস্ততা থাকলেও সচরাচর মেঘের কল কাটে না, এমনকি মুখ ফুটে বলেও না যে ব্যস্ত আছে। আজও তেমনটাই ঘটছে। বাংলাদেশের সঙ্গে সময়ের পার্থক্য মোটামুটি 2 ঘন্টা হওয়ায় এখানে 11:45 বাজায়, সেখানে স্বাভাবিকভাবেই রাত 1:45 বেজে গেছে। মেঘ আপন মনে গল্প করছে আর আবির মনোযোগী শ্রোতার মতো মেঘের সব কথা শুনছে। প্রয়োজনে নিজেও অল্প স্বল্প উত্তর দিচ্ছে। রাত ঠিক 12টা বাজতেই মেঘ মোলায়েম কণ্ঠে বলতে শুরু করলো, আপনি আমার চঞ্চল হৃদয়ের এক টুকরো সিদ্ধি, পরিত্যক্ত সাপদ সংকুলের মোহগ্রস্ত দিনলিপি, চরাঞ্চলে জন্মানো শরতের শুভ্রতার প্রতীক, ভোরের শিশির ভেজা ঘাসে শিউলি ফুলের বৈচিত্র্যময় কমরের মতন আপনার জন্মদিন অনুষঙ্গের উষ্ণতায় ছেয়ে যাক, আপনার সকল অপূর্ণিছে পূর্ণতা পাক, শুভ জন্মদিন। আবির একদম স্তব্ধ হয়ে গেছে। নিজের জন্মদিনের কথা মনেই ছিল না তার। মেঘের মায়া ভরা কান্না জড়িত কণ্ঠ শুনে আবিরের দৃষ্টি ঘোলাটে হয়ে গেছে। মেঘ উবু হয়ে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মেঘের কান্নার শব্দে আবিরের অন্তরাত্মা শুকিয়ে যাওয়ার অবস্থা। মাসখানেক মেঘের আচরণে বিন্দুমাত্র খারাপ লাগা প্রকাশ পায়নি। সারাক্ষণ উল্লাস আর খুনসুটিতেই মেতে থাকত। অপ্রসন্ন হৃদয়ের ভাঁজে জমতে থাকা অজস্র অভিমানগুলো জাহির করতে একটা পুরুষ্ঠ বক্ষস্থল প্রয়োজন, মোহমায়ায় জড়ানো একটা বিশ্বস্ত বুক। মেঘের কান্নার শব্দে দিশেহারা আবির শীতল কণ্ঠে শুধালো, এই স্প্যারো, এভাবে কাঁদছিস কেন? মেঘ বালিশে মুখ গুজে কান্না আড়াল করার চেষ্টা করছে। আবিরের নেশাক্ত কণ্ঠের আবদার, ভিডিও কল দিই। মেঘ তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসে ভেজা কণ্ঠে কাঁপা কাঁপা গলায় বলল, না,
আমার জন্মদিনে সামান্যতম আবদার করার অধিকার যদি আমার না থাকে তাহলে এই জন্মদিনকে আমি সারা জীবনের জন্য ব্যান করব। মেঘ আস্তে করে বলল, ব্যান করতে হবে না, দিচ্ছি কল। আবির ঠোঁট কামড়ে মুচকি হাসল। মেঘ চোখ মুছতে মুছতে ভিডিও কল দিল। রুম অন্ধকার থাকায় স্পষ্ট দেখা না গেলেও ফোনের ক্ষুদ্র আলোতে মেঘের ধবধবে ফর্সা মুখ, ঝলমল করা ভেজা চোখ আর লাল হয়ে থাকা নাকের ডগা স্পষ্ট দেখা যাচ্ছে। আবির নীরের দৃষ্টিতে তাকিয়ে আদর মাখা কণ্ঠে বলল, এবার বলুন আমার আবেদনময়ের আবদার কি? আবিরের ছুরির ন্যায় সূক্ষ্ম নেত্রের চাহনিতেই মেঘ ঘায়েল হয়ে যাচ্ছে। বুকের ভিতর তাণ্ডব চলছে, শ্বাস প্রশ্বাস এলোমেলো। মেঘের দু চোখ পানিতে টুইটুম্বর হয়ে আছে, কেবল অশ্রু গড়িয়ে পড়ার অপেক্ষা। বুক খুঁড়ে আসা কান্না গিলে মেঘ দুর্বল কণ্ঠে জানালো, আপনাকে আমার সামনে দেখতে চাই। আবির মুচকি হেসে বলল, তারপর? আপনি কবে আসবেন? আর কতদিন? আপনার কি একবারের জন্য আমার কথা মনে হয় না? কেন বোঝেন না আপনি? খুব মিস করছি আপনাকে। কঠিন বাস্তবতায় খোলসবন্দি করে রাখা নিজের অনুভূতিগুলো দীর্ঘ নিঃশ্বাসের আড়ালে লুকিয়ে আবির কোমল কণ্ঠে বলল, আমি অবুঝ নয় মেঘ। মেঘ আকুল কণ্ঠে আবারও শুধালো, আসবেন কবে আপনি? সেটা আমার থেকে ভালো আপনার জানার কথা, আপনি বলুন। আরও 100 দিন, আমি বোধহয় মরেই যাব। আবির অগ্নি দৃষ্টিতে তাকাতেই মেঘ ভয়ে চোখ নামিয়ে নিয়েছে। আবিরের রুমে আলো জ্বলছে, এয়ার কন্ডিশন অন থাকা সত্ত্বেও আবিরের শরীর ঘামছে। টেবিল থেকে একটা অপ্রয়োজনীয় কার্ড হাতে নিয়ে বাতাস করছে। মেঘ গভীর মনোযোগ দিয়ে আবিরকে দেখছে। হাত দিয়ে বাতাস করার কারণে ফোন কিছুটা দূরে সরিয়েছে। মেঘের নজর নগ্ন লোমশ বুকে পড়তেই লজ্জায় চোখ সরিয়ে নিয়েছে। আবির রুমের ছাদের দিকে তাকিয়ে আনমনে কিছু ভাবছে। মেঘ পল্লব ঝাপটে আবারও তাকালো। এবার নজর পড়ে থুতনির নিচে থাকা একটা কালো তিলের দিকে। শেভ করার কারণে দাড়ির আড়ালে লুকিয়ে থাকা তিলটা আজ একটু বেশি ঝলমল করছে। মেঘ সেদিকে তাকিয়ে মুচকি হেসে ঘোরে ডুবে গেছে। আবির নিষাক্ত কণ্ঠে ডাকলো, এই যে প্রলয়ঙ্কারী কতবার বলবো, এভাবে তাকালে কুচকুচ হতা হে, তুমনে হি সমঝোগে। মেঘ লাজুক হেসে চোখ ঘোরাতেই চেঁচিয়ে উঠল, আপনার পেছনে কে? মেঘের চেঁচানোতে আবিরও লাফিয়ে উঠেছে। আশেপাশে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, কোথায় কে? আমি দেখেছি, কে জানি চলে গেল ওখান থেকে। রুমে কেউ নেই, পর্দা নড়ছে, সম্ভবত ওটাই চোখে পড়েছে। আপনি আমায় মিথ্যা কথা বলছেন, রুমে নিশ্চিত কেউ আছে। আপনি যে একদিন বলেছিলেন আপনার বউ আছে, সে কি আপনার রুমে? ওই একদম চুপ, কথায় কথা চরিত্রে দাগ দিবি না বলে দিলাম। আমার চরিত্র বেলি ফুলের মতো সুগন্ধময় আর পবিত্র। ক্যামেরা ঘোরাচ্ছি, নিজে চোখে দেখ। আবির ক্যামেরা ঘুরিয়ে সম্পূর্ণ রুম ঘুরিয়ে দেখিয়েছে। সবশেষে মেঘ মলিন হেসে বলল, আচ্ছা মানছি। মনের ভেতর শুধু সন্দেহ আর সন্দেহ। গরম পানি খেয়ে অবিশ্বাসের চারাগুলো মেরে অন্ততপক্ষে কিছু সংখ্যক বিশ্বাসের চারা রোপণ করিয়েন। ঘুম পাচ্ছে, ঘুমান। এই ছিল আজকের আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের ৮০তম পর্ব। কিছু মানুষ জীবনে আসে গল্প হয়ে, আর কিছু মানুষ থেকে যায় অসমাপ্ত কবিতা হয়ে। আজকের পর্বে ভালোবাসা, অভিমান আর অপেক্ষার গল্প হয়তো আরও জটিল হয়ে উঠল। পরবর্তী পর্বে এই সম্পর্কগুলোর ভাগে কী অপেক্ষা করছে তা জানতে সঙ্গে থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, মন্তব্য করে জানিও তোমার অনুভূতি। আর রোকসানাস লাইফ ক্যানভাসের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন পর্বে, নতুন এক অনুভূতির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও। আল্লাহ হাফেজ।